আপনি যদি মস্কোতে যেয়ে থাকেন, এই সময়টা যদি আপনি যান, তো রাত যখন নামবে তখন মস্কোর রাতের শব্দটা হবে একেবারে নিস্তব্ধ। আর দেখবেন এই নীরবতার ভেতরে এক অদৃশ্য স্পন্দন আপনি টের পাবেন। ক্রেমলিনের সোনালি গম্বুজে লেগে থাকা আলোটি নিঃশব্দে বলে দেয় এখানে কিছু একটা ঘটছে। আপনি টের পাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কি ঘটছে। যা চোখে দেখা যায় না কিন্তু পৃথিবীর ভারসাম্য বদলে দিতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তখন তার অফিসে একা বসে আছেন। একা বসে টেবিলের উপরে ছড়িয়ে আছে ফাইল, মানচিত্র আর কয়েকটি সংবাদ প্রতিবেদন। ইউক্রেনের সীমান্ত রেখায় টানটান উত্তেজনা চলছে, আর পশ্চিমা নিষেধাজ্ঞায় দেশ জুড়ে অর্থনৈতিক চাপে একটা দম বন্ধ হওয়া কিছুটা অবস্থা। তবু পুতিনের মুখে কোনো উদ্বেগ নেই, বরং আছে এক ঠান্ডা আত্মবিশ্বাস এবং মুচকি একটি হাসি। তিনি ভালো করে জানেন যুদ্ধের চেয়ে শক্তিশালী অস্ত্র হলো পলিটিক্স, যাকে আমরা বাংলায় রাজনীতি বলে থাকি। আর রাজনীতির চেয়ে আরও শক্তিশালী কিছু কি আছে? অবশ্যই আছে, আর তা হলো মনস্তত্ত্ব, সাইকোলজি। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে আজ আমরা ট্রাম্পের সঙ্গে পুতিনের মনস্তান্ত্রিক খেলার গভীরের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের খবর সংযোগ বিহাইন্ড দ্য সিনে আমরা প্রবেশ করব সেই অদৃশ্য যুদ্ধক্ষেত্রে যেখানে গুলি চলে না, কিন্তু মন জয় করাই সবচেয়ে বড় অস্ত্র। এটি ট্রাম্প ও পুতিনের এক মনস্তান্ত্রিক খেলার গল্প, এক এমন কূটনীতি যার প্রতিটি চাল বদলে দেয় বিশ্ব রাজনীতির দিক নির্দেশনা। হাজার কিলোমিটার দূরে ওয়াশিংটন ডিসিতে একেবারে ভিন্ন এক দৃশ্য আপনি দেখতে পাবেন। সেটা কি? সোনালি চুলে আলো পড়ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার ডেস্কে রাখা মোবাইলের পর্দায় হঠাৎ জ্বলে উঠল একটি ব্রেকিং নিউজ। পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য বৈঠক হাঙ্গেরিতে হতে পারে ঐতিহাসিক শান্তি আলোচনা। ট্রাম্পের ঠোঁটে অল্প হাসি খেলে যায়। সাংবাদিকরা জানেন না, কিন্তু ট্রাম্পের মন ঠিকই জানে এই খবরের ভেতর লুকিয়ে আছে ট্রাম্পের হারানো জনপ্রিয়তা ফিরে পাওয়ার সম্ভাবনা, বিশ্বমঞ্চে নিজের নাম জাহির করার আরেকটি সুযোগ। ট্রাম্প জানেন পুতিন নামটি আমেরিকান রাজনীতিতে ভয়, রোমাঞ্চ ও রহস্যের এক অনন্য মিশ্রণ। আর যদি তিনি সেই ভয়কে শান্তিতে রূপ দিতে পারেন তবে ইতিহাস তাকেই মনে রাখবে। কিন্তু ইতিহাস কখনো একমুখী হয় না, এটা নিশ্চয়ই ট্রাম্প জানে। যে পুতিন একদিকে শান্তির টেবিল সাজাচ্ছেন, অন্যদিকে তিনি নিজের সামরিক কমান্ডারদের নির্দেশ দিচ্ছেন ডানবাসে কোনো অবস্থায় পিছু হটা যাবে না। এটা হলো 21শো শতাব্দীর যুদ্ধের আসল চেহারা। একদিকে আলোচনা হবে, হ্যান্ডশেক হবে, আরেকদিকে সীমান্তে বিস্ফোরণ ফুটবে। এটাই তো বাস্তবতা। তাই বলা যায় একদিকে শান্তি সম্মেলন, অন্যদিকে ড্রোন হামলা। এই বৈঠক আসলে কেবল ট্রাম্প ও পুতিনের নয়, দুই মানসিকতার সংঘর্ষ, দুই দৃষ্টিভঙ্গির পরীক্ষা। কিন্তু রেজাল্টটা হয়েছে, এই বৈঠক আর হয়নি। পুতিনই চাননি এই বৈঠক হোক, কারণ তিনি তো অগ্রসমান। তিনি তো একটার পর একটা ইউক্রেনের শহর দখল করে যাচ্ছেন বীর দর্পে। তিনি ফ্রন্ট ফুটে খেলছেন এখন, তাকে ব্যাক ফুটে যাওয়ার তো কোনো দরকার নাই। এদিকে ট্রাম্পও বুঝে গিয়েছিলেন শেষ মুহূর্তে যে অযথা সময় ব্যয় করে এই বৈঠকটা ডাকার কোনো মানেই হয় না। তাই বৈঠকটা শেষ পর্যন্ত হয়নি, তবে আলোচনা একটা হতে পারে ভবিষ্যতে। এদিকে একজন বিশ্বাস করেন আলোচনার নাটক দিয়ে নিজেকে রক্ষার রাজনীতি, অন্যজন বিশ্বাস করেন পৃথিবী তার মঞ্চ আর ক্যামেরা তার প্রতিপক্ষ। তাই তখন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে পুতিন ট্রাম্পের সঙ্গে দেখা করবেন না, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম। তখনও আসল খেলা শেষ হয়নি, কারণ পুতিন জানেন বৈঠক না করেও তিনি আলোচনার নিয়ন্ত্রণ রাখতে পারেন। আর ট্রাম্প জানেন বৈঠক না করেও তিনি নিজেকে শান্তির প্রতীক হিসাবে বিক্রি করতে পারেন। এ যেন দুই নেতার দুই ধরনের প্রোডাক্ট সেল। দুই নেতা, দুই উদ্দেশ্য, কিন্তু এক মঞ্চ। সেটা কি? বিশ্ব রাজনীতি, যেখানে প্রতিটি হাত মেলানোই আসলে এক নতুন দখল, আর প্রতিটি শান্তি আলোচনায় এক নতুন যুদ্ধের সূচনা করে। এই গল্প সেই বিশ্বে যেখানে শান্তি শব্দটি কূটনীতির পর্দা, আর পর্দার আড়ালে চলছে সবচেয়ে জটিল ক্ষমতার খেলা। অনেক ধরনের খেলা, আমরা বলি না বিহাইন্ড দ্য সিন, সেই ধরনের খেলা চলে। পুতিন রাজনীতি করেন মঞ্চে নয়, মনের ভেতরে, সাইকোলজিক্যালি, মাথার ভিতরেও। তিনি জানেন ডোনাল্ড ট্রাম্প একজন প্রেসিডেন্ট নন, তিনি এক প্রবল
আত্মমুগ্ধ চরিত্র, যিনি প্রশংসায় গলে যায়। কিছু কিছু মানুষ আছে না, ক্ষমতা আছে কিন্তু প্রশংসা পেলে খুব আহ্লাদে গদগদ হয়ে যায়, তার শত্রুকে তখন সে বুকে টেনে নেয়, বলে যে যা ওই লোকটা আমার শত্রুটা, সে আমাকে পছন্দ করছে, আমার প্রশংসা করছে, তার মানে আমি গ্রেট, আমি শ্রেষ্ঠ। সেই অবস্থা হয়ে গেছে ট্রাম্পের। আর এই কারণে পুতিন কৌশলে তার প্রতি শ্রদ্ধা, প্রশংসার, বন্ধুত্বের ইঙ্গিত ছুড়ে দেন বারবার। তাহলে এভাবে ট্রাম্পকে কন্ট্রোল করছে কে? রিমোটটা কার হাতে? রিমোটটা পুতিনের হাতে। পুতিন ভালো করে জানেন রিমোটে কোন বাটনটা টিপলে ট্রাম্প কখন কি করবে। আর যখন ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়নি, তখনও পুতিন বলেছিলেন তিনি অন্তত চেষ্টা করেছিলেন বিশ্বে শান্তি ফেরাতে। এই যে একটি বাক্য টনিকের মতো কাজ করে, ট্রাম্পকে জয় করে নেয়। আর পুতিন সেটিই করেন দক্ষ দাবারুর মতো, সঠিক সময়ে সঠিক চালটি দিয়ে বিপক্ষকে কিস্তিমাত করতে। তিনি জানেন ট্রাম্পের হৃদয় জয় মানে আমেরিকার পররাষ্ট্রনীতি প্রভাবিত করা। এভাবে রাশিয়ার প্রচারণা ট্রাম্পের মুখে প্রতিধ্বনিত হয়, ইউক্রেন যদি পুতিনের দাবি না মেনে চলে তবে দেশটি ধ্বংস হয়ে যাবে। ট্রাম্প এই কথাগুলো বলেছেন। যখন এই কথাগুলো বলেছেন তখন মনে হয়েছে যে ট্রাম্প হচ্ছে পুতিনের মুখপাত্র, পুতিনের হয়ে তিনি জেলেনস্কির সাথে কথা বলছেন। এমনও বিশ্ববাসী দেখেছে। জেলেনস্কিকে ট্রাম্প বুঝিয়েছেন যে রাশিয়া পরাশক্তি, তুমি কম্প্রোমাইজ করো, যে ভূমি গেছে সে ভূমির কথা চিন্তা বাদ দিয়ে শান্তি চুক্তি করো। তার মানেটা কি? তার মানে যে আমি কিছুক্ষণ আগে বললাম ট্রাম্পের প্রশংসা করেছে। ট্রাম্পের সাথে আলাস্কা বৈঠকের পরে পুতিন যেভাবে বলেছিল যে 2022 সালে যদি ট্রাম্প ক্ষমতা থাকতো তাহলে যুদ্ধটা হতোই নাই। আগস্টে যে আলাস্কা বৈঠকটি হলো সেখানে পুতিন ট্রাম্পকে বলেছিলেন যে 2022 সালে যদি ট্রাম্প আবার ক্ষমতায় আসতেন, প্রেসিডেন্ট থাকতেন, তাহলে কিন্তু এই যুদ্ধটা হতো না। এরপর আবার নোবেল প্রাইজের জন্য ট্রাম্পকে মনোনীতর পরে নোবেল না পাওয়ায় সমবেদনা জানানো, এইগুলো ক্ষেত্রে ট্রাম্প গলে একদম পানির মতো হয়ে গেছিল। এই জন্য পুতিনের পক্ষ হয়ে প্রায় মাঝে মাঝে ট্রাম্প কথা বলে থাকেন। এইখানেই ওষুধটা দিতে পারে কে? পুতিন। আর এমন মন্তব্য শুনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মুখে স্পষ্ট ছিল হতাশার ছাপ। এই যে ট্রাম্প যে বলেছিল তাকে ছাড় দাও, ছাড় দাও। পুতিনের এই আচরণের পেছনে 3টি স্পষ্ট লক্ষ্য ছিল। নাম্বার 1, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সম্পর্ক দুর্বল করা। হোয়াইট হাউসের জেলেনস্কি, ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট ভান্সের সেই বৈঠকটি ইতিহাসের লজ্জাজনক একটি দিন হয়ে আছে, যেখানে ট্রাম্পের রুক্ষ মন্তব্যে জেলেনস্কিকে অপমানিত হতে হয়, এমনকি দুপুরের খাবার না খেয়ে তাকে বের করে দেওয়া হয়। নাম্বার 2, ইউক্রেনীয় অস্ত্র চুক্তি বিলম্ব করা। যেদিন হাঙ্গেরিয়ান বৈঠকের ঘোষণাটি আসে সেদিনই ট্রাম্পের সঙ্গে টমাহক ক্ষেপণাস্ত্র কেনা নিয়ে জেলেনস্কির বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু ফলাফল কি দেখলাম? চুক্তি হয়নি, অস্ত্র আসেনি, রাশিয়া শ্বাস নেওয়ার সময় পেয়ে গেল। আপনি চিন্তা করেন কিভাবে সূক্ষ্মভাবে পুতিন ট্রাম্পকে নিয়ে খেলছে। একদম ট্রাম্পের মস্তিষ্কে বসে আছে পুতিন। কখন কে সিস্টেম চাপ দিতে হয় সেটা পুতিনের জানা আছে। এর প্রমাণ আরও দিব। ধরেন নাম্বার 3, পশ্চিমা ঐক্যে ফাটল ধরানো। পুতিন জানেন ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নকে এক রাখার কাজটা আসলে আমেরিকার। যদি ট্রাম্পের মাধ্যমে সেই সংহতিকে সন্দেহের বীজ বপন করা যায় তবে রাশিয়ার যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে। এই 3 দিক থেকেই লাভবান হয়েছে পুতিনের রাজনীতির টেবিলে, যুদ্ধক্ষেত্রেও আর আন্তর্জাতিক জনমতের কক্ষে। তাহলে দেখলেন তো কীভাবে ট্রাম্পকে নিয়ে মোটামুটি খেলছে পুতিন এখন পর্যন্ত। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও এখনও কম যান না। তিনিও কিছু চালাকি শিখে গেছেন। তিনি বুঝে গেছেন ট্রাম্পকে কূটনীতিক ভাষায় নয়, ব্যক্তিগত সম্পর্কেই বোঝাতে হবে। তাই এপ্রিল মাসে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় ট্রাম্পের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন তিনি। সুযোগ পেয়ে সাক্ষাৎকার করে নেন, কারণ সেই সময় তার সাক্ষাতের কথা ছিল না, কোনো শিডিউল ছিল না। সুযোগ পেয়েছেন, বৈঠক করে নিয়েছেন, একটা রুমে গেছেন, 2জন চেয়ারে বসেছেন, সামনে টেবিল, মিডিয়া তেমন একটা ছিল না, 2 দেশের প্রতিনিধিরা ছিল, তিনি চট করে আলোচনাটা সেরে নিয়েছেন। আবার কি করেছেন শুনেন, ইন্টারেস্টিং। ট্রাম্পকে খুশি করার জন্য মুখে তিনি বিনয় আনেন, পোশাকে একটা বার্তা দেন। এবার তিনি স্যুট টুট পরে আসেন, একদম ফিটফাট, টাই লাগিয়ে, কলারটা ঠিকঠাক করে, কোট একটা সুন্দর করে। কারণ ট্রাম্প এক সময় মন্তব্য করেছিল সবসময় সেনাবাহিনীর পোশাক পরে থাকতে জেলেনস্কি।
ট্রাম্পের বক্তব্যটা ছিল এ ধরনের, জেলেনস্কি কেন সবসময় সৈনিকের পোশাক পরে থাকে, সে কি আলোচনায় যুদ্ধ করতে এসেছে, একদম কড়া ভাষায় বলছিল। জেলেনস্কি জানেন পুতিনের মতো ট্রাম্পও ব্যবহারযোগ্য। আসলে ট্রাম্পের কপালটাই খারাপ, তাকে নিয়ে দুই দলই বলের মতো খেলছে। ট্রাম্প কি বুঝছে জানে না, সে কিন্তু একটা ঝানু ব্যবসায়ী, কিন্তু ঝানু রাজনীতিবিদ হয়েছেন কিনা এটা সন্দেহ। এখানে শুধু তফাৎ একজনের হাতে বন্দুক রয়েছে, আরেকজনের হাতে মাইক্রোফোন। 2022 সালে ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত প্রায় 3.5 বছর রাশিয়ার ট্যাঙ্ক এখনও ইউক্রেনের মাটিতে গর্বের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। হাজারো প্রাণহানি, ধ্বংসস্তূপের শহর, কিন্তু পুতিনের মুখে এক চুল অনুতাপ নেই। তার চোখে ইউক্রেন এখনও ইতিহাসের দিন আর নিজের যুদ্ধ ন্যায়সঙ্গত পুনরুদ্ধার। আমি যে যুক্তির কথা বলেছিলাম ন্যাটো, পুতিন জানেন ট্রাম্পের মতো শান্তির নাটক চালিয়ে যেতে পারেন, অথচ যুদ্ধ অব্যাহত রাখতে পারেন, কারণ প্রতিটি আলোচনার ঘোষণায় তাকে দেয় সমঝোতার ভান। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো যে আপনারা দেখছেন, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকেও হোক, আপনার নাম বলছেন, আপনার দেশের নাম, জায়গার নাম বলছেন, এই জন্য কৃতজ্ঞ। আপনারা আরও বেশি বেশি করে লিখেন আমাদের, কোথা থেকে বলছেন, কোন দেশ থেকে বলছেন, কোন বিভাগ থেকে বলছেন, কোন জেলা, উপজেলা, ইউনিয়ন, এমনকি কোন গ্রাম থেকে বলছেন, কোন এলাকা থেকে বলছেন, আপনার নাম সহ বলবেন, আমাদের ভালো লাগবে এটা বলতে। যুদ্ধ চলবে হয়তো আরও বছর কয়েক, ট্রাম্প হয়তো আবারও বলবেন আমি শান্তি আনবো, কিন্তু পুতিন জানেন শান্তি মানে রাশিয়ার সীমা মানে নেওয়া নয়, বরং সেটি তার জন্য কৌশলগত অস্ত্র, যা তিনি প্রয়োজনে ব্যবহার করেন, আবার প্রয়োজনে ফেলেও দেন। আর ট্রাম্প, তিনি নিজের অহং তৃপ্ত রাখতে পছন্দ করেন বিশ্বের মধ্যস্থতাকারী হয়ে, যে ভূমিকায় পুতিন তাকে সাজিয়ে দেন বারবার, কিন্তু ট্রাম্প বুঝতে পারেন না। মস্কোর রাত নামছে ধীরে ধীরে, দূরে নদীর জলে প্রতিফলিত ক্রেমলিনের আলোগুলো নিঃশব্দে কাঁপছে, ঠিক যেমন কাঁপে রাজনীতির হিসাব আর মানুষের বিবেক। পুতিন তার জানালার পাশে দাঁড়িয়ে আছে, দূরে তাকিয়ে দেখছেন যেন ইতিহাসের পরবর্তী অধ্যায়টি নিজের হাতে লিখছেন। ওপারে আটলান্টিক পাড়ায় ট্রাম্পের টুইটার, দ্য ট্রুথ সোশ্যাল ফিড চলছে, আমি পুতিনকে থামাতে পারি যদি আমাকে সুযোগ দেওয়া হয়। দুই নেতা, দুই মহাদেশ, কিন্তু এক অভিন্ন স্রোত, ক্ষমতা ও ভয়ের রাজনীতি। বিশ্ব জানে যুদ্ধ একদিন থামবে, কিন্তু শান্তি এখন একটি শব্দ নয়, একটি অস্ত্র হয়ে দাঁড়িয়েছে, যার মাধ্যমে রাশিয়া বিশ্বকে দেখায় আমরা আলোচনা চাই, আর আমেরিকা দেখায় আমরাই শান্তির রক্ষক। এই অভিনয়ে সত্য লুকিয়ে থাকে মাটির নিচে, যেখানে ইউক্রেনের কোনো নামহীন গ্রামের ধ্বংসস্তূপে পড়ে থাকা এক মায়ের চিঠি, এক সৈনিকের ভাঙা হেলমেট, কিন্তু এই ভেঙে থাকার জন্য দায়ী একমাত্র জেলেনস্কি। তার ভুল সিদ্ধান্তের কারণে আজ ইউক্রেনের প্রতিটি মা সন্তান হারাচ্ছে, প্রতিটি স্ত্রী হারাচ্ছে তার স্বামীকে, প্রতিটি বাচ্চা হারাচ্ছে তার বাবাকে। আর এদিকে পুতিন জানেন প্রতিটি আলোচনার পেছনে সময় কেনা যায়, আর প্রতিটি শান্তির প্রস্তাব আসলে একটি নতুন কৌশল খেলা যায়। তিনি ভালো করে জানেন পশ্চিমের ক্লান্তি একদিন ইউক্রেনকে একা করে ফেলবে, সেই দিনই আসলে যুদ্ধ শেষ হবে রক্তে নয়, নীরবতায়। অন্যদিকে ট্রাম্পও জানেন শান্তির ডাক দেওয়া মানে নিজেকে ইতিহাসে ফেরানো। তিনি চান এমন একটি ছবি যেখানে তিনি আর পুতিন হ্যান্ডশেক করছেন, আর নিচে ক্যাপশন, ম্যান হু এন্ডেড দ্য ওয়ার। কিন্তু ইতিহাসে হয়তো লেখা থাকবে অন্যভাবে, ম্যান হু হেল্পড ইট লাস্ট লঙ্গার। সময়ের স্রোতে একদিন হয়তো এই যুদ্ধের ধ্বংসস্তূপে নতুন ফুল ফুটবে। এই সময়ে পুতিন আর ট্রাম্পের ইতিহাসে থেকে যাবেন প্রতীকের মতো, একজন যিনি শান্তিকে ব্যবহার করেছেন অস্ত্র হিসাবে, আরেকজন যিনি সেটিকে ব্যবহার করেছেন আত্মপ্রচার হিসাবে। ক্রেমলিনের জানালায় শেষ আলো নিভে যায়, ওয়াশিংটনের আকাশে হেলিকপ্টারের শব্দ মিলিয়ে যায়, বিশ্ব যেন কিছুক্ষণের জন্য থেমে থাকে, আর সেই নিস্তব্ধতার ভেতর প্রতিধ্বনিত হয় এক শীতল সত্য, যে শান্তির কথা সবাই বলে, সেই শান্তি আজ সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে আমাদেরকে জানান। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্টে শেয়ার করেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি, কিন্তু ইনশাআল্লাহ আগামীকাল
আবার ফিরে আসব একই চ্যানেলে একই সময়, কিন্তু নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।